নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকে আমি যে থাম্বনেলটা করেছি যে চন্দ্রনাথ খুনের 1 মাস অতিক্রান্ত, কিন্তু এখনো মূল চক্রীকে সেটা কি আপনারা জানতে পারলেন? নিশ্চিতভাবেই জানতে পারেননি। এবং এই খুনের তদন্ত কি সিবিআই ঠান্ডা ঘরে পাঠিয়ে দিল, মানে হিমঘরে পাঠিয়ে দিল? তো এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। ইতিমধ্যেই এই খুনের মামলায় 6 জন গ্রেফতার হয়েছে, কিন্তু মূল চক্রীকে সেটা কিন্তু সিবিআই এখনো জানাতে পারেনি। 1 মাস অতিক্রান্ত হয়ে গেছিল। গত 6ই মে রাতে চন্দ্রনাথ রথ খুন হয়েছিল মধ্যমগ্রামের কাছে, তার নিজের বাড়ির কাছে। আর 6ই জুন 1 মাস হয়ে গেল, কিন্তু মানুষ কিন্তু এই চন্দ্রনাথ খুন কে করেছে, কারা করিয়েছে, মূল চক্রীকে কেন করিয়েছে, খুনের মোটিভ কি, সে কিন্তু মানুষ জানতে পারেনি, বা বাংলার মানুষ জানতে পারেনি, দেশের মানুষ জানতে পারেনি। তো এই ভিডিও নিয়ে আজকে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। তো তার আগে দর্শক বন্ধুদের কাছে জানাই যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা নিশ্চিত তাদের কাছে আমি আবেদন রাখছি যে লাইক কমেন্ট করবেন, এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটিকে প্রেস করুন এবং অল অপশন বাটনটিকে চাপুন, যাতে আমার ভিডিও আপনারা সময় মতো পেয়ে যেতে পারেন। এবং দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, যাদের ভিডিও ভালো লাগবে তারা বন্ধু বান্ধবদের কাছে আপনারা শেয়ার করুন। তো আসছি যে গত 6ই মে রাতে মধ্যমগ্রামের কাছে নিজের বাসভবনের কিছুটা দূরে চন্দ্রনাথ রথ, মানে শুভেন্দু অধিকারী আত্মসহায়ক ছিলেন, তখনও শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হননি, হবু মুখ্যমন্ত্রী, কয়েকদিন বাদেই শপথ নেবেন, মানে তার 3 দিন বাদেই শপথ নিয়েছিলেন। তো সেই চন্দ্রনাথ রথকে গাড়ি থামিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছিল মধ্যমগ্রামের কাছে, আপনারা জানেন। তো সেই নিয়ে সবার একটা প্রশ্ন ছিল যে কে খুন করলো, কেন খুন করলো, কেন একজন হবু মুখ্যমন্ত্রী বা বিরোধী দলনেতা তখন শুভেন্দু অধিকারী তার আগে ছিলেন, তার আত্মসহায়ককে কে খুন করতে যাবে, কার ইন্টারেস্ট আছে, কিসের ব্যাপার। তো সবগুলো ছিল। রাজ্য পুলিশের তদন্ত শুরু হলো। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমার রাজ্য পুলিশে আস্থা আছে। তো রাজ্য পুলিশ তদন্ত শুরু করলো, করে 4 জনকে প্রথমে গ্রেপ্তার করেছিল। তো সেখানে দেখা গেল যে একজন, যার তার মধ্যে বালিয়ার, উত্তরপ্রদেশে বালিয়া রাজ সিং বলে, যিনি আবার আমাদের উত্তরপ্রদেশের মন্ত্রী দয়াশঙ্কর সিং এবং সাংসদ ব্রিজভূষণ শরণ সিং এর ঘনিষ্ঠ ছিলেন। তো সেই রাজ্য পুলিশ 4 দিন তদন্ত করার পরেই 5ম দিনের মাথায় সিবিআই কে সেই তদন্ত দিয়ে দেওয়া হলো। কারণ বলা হলো যে রাজ্য পুলিশের সিট তদন্ত করছিল ঠিকই, কিন্তু যেহেতু ভিন রাজ্য থেকে, মানে বিহার এবং উত্তরপ্রদেশ থেকে এইসব অপরাধীরা ধরা পড়েছে, মানে খুনের ঘটনায় যারা জড়িত, তাই ভিন রাজ্যে যেহেতু মামলাটা তল্লাশি বা অপরাধী ধরার কাজ চলছে, তাই সিবিআই এর যেহেতু সমস্ত রাজ্যে নেটওয়ার্ক আছে, তার সিবিআই কে দিলে তদন্তটা ভালো হবে। ডিআইজি পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে সিবিআই তদন্তভার নিয়ে নিল। 5 তারিখে, মানে 6 তারিখে খুন হয়েছিল, 10 তারিখে রাজ্য পুলিশ অ্যারেস্ট করেছিল, প্রথম অপরাধীদের গ্রেপ্তার করেছিল, তারপরে 11 তারিখে সিবিআই সেই তদন্ত নিয়ে নেয়। তারপর থেকে মোটামুটি বুঝতেই পারছেন 24-25 দিন হয়ে গেছে, কিন্তু এখনো মূল চক্রীকে সেটা কিন্তু জানা যায়নি। আর আমরা এই চন্দ্রনাথ রথ খুন হলো 6 তারিখে, 9 তারিখে মন্ত্রিসভার শপথ হলো, 11 তারিখে মন্ত্রিসভার বৈঠক হলো। আমরা বাঙালিরা অন্নপূর্ণা ভান্ডারটা সবাই পাবেন কিনা সেই নিয়ে বিভিন্ন পরিবারে চর্চা শুরু হয়ে গেল সারা রাজ্যে। 2,40,42 লক্ষ উপভোক্তা, এই এত ফর্মের জটিলতা, এইসব নিয়ে আমরা আলোচনায় মেতে গেলাম। বকেয়া দিয়ে দেওয়া হবে কিনা সরকারি কর্মচারীরা, তাই নিয়ে আলোচনা শুরু করে দিল। কেন তাদের ব্যাপারে উচ্চবাচ্য হলো না বকেয়া দিয়ে নিয়ে? 7ম পে কমিশন, যে মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত হলো 7ম পে কমিশন কাজ চালু করবে। মহিলারা ফ্রিতে বাসে যাতায়াত করবে, যে কিভাবে হবে, শুধু কার্ড দেখানো হবে, কি দেখালে ছাড় পাবে, এমনি উঠে গেলেই ছাড় পাবে কিনা, নানান চর্চা শুরু হলো। তারপর তৃণমূলে কি বিধানসভায় পরিষদীয় দল ভেঙে গেল, পরিষদীয় দলের ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী দলের নেতা হয়ে গেলেন। এই এখন মিডিয়ার যেসব হয়, এরপরে কি তৃণমূলের কি বলে এমপিদের মধ্যে ভাঙন আসবে কিনা, মিডিয়া দেখবেন এরকম চর্চা, এইসব খবর নিয়ে পুরো মিডিয়া মেতে আছে। আর চন্দ্রনাথ রথের খুনের ঘটনাটা কিন্তু আস্তে আস্তে সংবাদ মাধ্যম থেকে বা সংবাদপত্র থেকে উধাও হয়ে গেল। এবং আপনাদের বলি যে
প্রথম মায়াঙ্ক মিশ্র, ভিকি মৌর্য, বিহারের বক্সারের দুই ক্রিমিনাল, তাকে অ্যারেস্ট করা হলো। রাজ সিংকে গ্রেপ্তার করা হলো উত্তরপ্রদেশের বালিয়া থেকে, তাকে বলা হয়েছিল শার্প শুটার। আমাদের সিআইডি যে অ্যারেস্ট করেছিল বা রাজ্য পুলিশ যে অ্যারেস্ট করেছিল, রাজ সিং এর পরিবার দাবি করলো যে না, চন্দ্রনাথ খুনের ঘটনার দিন তিনি বালিয়াতেই ছিলেন, সেদিনকে একটি শপিং মলে সন্ধ্যেবেলা কেনাকাটা করেছিলেন। তারপরে উত্তরপ্রদেশে পুলিশ, যোগী আদিত্যনাথের কানে গেল বিষয়টা, উত্তরপ্রদেশ পুলিশের টাস্ক ফোর্স তারা তদন্তে নেমে পড়লো। সিবিআই তদন্ত নেওয়ার পর তড়িঘড়ি 72 ঘন্টার মধ্যে রাজ সিংকে ক্লিন চিট দিয়ে দেওয়া হলো। কোর্টকে বলা হলো যে না, এই লোকটা হচ্ছে ভুল লোক, অ্যারেস্ট হয়ে গেছে, একে মুক্তি দিয়ে দেওয়া হোক। তারপরে রাজকুমার সিং বলে বালিয়া থেকে আরেকজন অপরাধীকে গ্রেপ্তার করা হলো, যাকে মুজফ্ফরনগর থেকে যে সিবিআই গ্রেপ্তার করে। এরপরে বিনয় রায় বারাণসীতে আরেক ক্রিমিনাল, নবীন কুমার সিং বালিয়ার আরেকজন, মানে এই মায়াঙ্ক সিং, ভিকি মৌর্য, রাজকুমার সিং, বিনয় রায়, নবীন কুমার সিং, এই পাঁচজন অ্যারেস্ট হলো পিসি পিরিয়ড, মানে সিবিআই হেফাজত তারা কাটিয়ে অনেকে জেল হেফাজতে চলে গিয়েছে। এরপর বৃহস্পতিবার দিন, পরশুদিন হচ্ছে উত্তরপ্রদেশে বালিয়ার আদালতে আত্মসমর্পণ করলো গোলু সিং ওরফে টাইগার, যার ভালো নাম বলছে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। তার নামে নাকি 12খানা মামলা রয়েছে, যে বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। সে গিয়ে আত্মসমর্পণ করেছে। এটা সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে, বা সিবিআই আদালতকে যেটা বলেছে, যে এই চন্দ্রনাথ রথকে যখন খুন করা হয় মধ্যমগ্রামে, তখন হচ্ছে যে সিসিটিভি যে ফুটেজ গুলো পাওয়া গেছিল, তাতে এই গরু সিং এর ছবি এসেছিল। তাই গরু সিং এর বাড়িতে পুলিশ গিয়ে 22শে মে গিয়ে হচ্ছে, বা সিবিআই গিয়ে 22শে মে একাধিকবার তার বাড়িতে তল্লাশি হয়েছে। ফাইনালি 22শে মে তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট হচ্ছে নেয়, মানে কোর্ট থেকে বার করে, মানে তাকে গ্রেপ্তার করা হবে বলে, মানে তাকে অপরাধী সাব্যস্ত করা হয়েছিল। তো সেইটার পরে এই গরু সিং পালিয়ে বেড়াচ্ছিল। তারপরে বৃহস্পতিবার দিন, গত বৃহস্পতিবার বালিয়া আদালতে গিয়ে আত্মসমর্পণ করে। গরু সিংকে যে কি বলে সিবিআই হেফাজতে নিয়েছে। এই 6জন এখন অ্যারেস্ট হয়ে গেছে। এবার শার্প শুটার বলা হয়েছিল রাজ সিংকে, তাকে এই মামলা থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে, যে সে নয়, সে হচ্ছে ঠিক লোক, অ্যারেস্ট হয়নি। তাহলে বাকি 5জনের মধ্যে শার্প শুটারকে সিবিআই কিন্তু বলছে না, বলছে কেউ গাড়ি নিয়ে এসেছিল যে ঝাড়খণ্ড থেকে চালিয়ে, যে গাড়িটা ঘটনাস্থলে পাওয়া গিয়েছে। কেউ বলছে আর্মসটা জোগাড় করেছিল নেপালের কারোর কাছ থেকে, আর্মস কেনা হয়েছিল এই ঘটনায়, অনেকগুলো আর্মস কেনা হয়েছিল। গ্লক পিস্তল নাকি কেনা হয়েছিল, যেটা এখন সবচেয়ে মানে উন্নত মানের পিস্তল সারা পৃথিবীর মধ্যে, যেটা বলা হয় যে অস্ট্রিয়ার সেই গ্লক পিস্তল। তো এত কিছু হচ্ছে, কিন্তু যে এই যে 6জন অপরাধী গ্রেপ্তার হয়ে গেল, এই 6জন অপরাধীকে কে এনগেজ করেছে, তারা কে, সিবিআই এখনো তাদেরকে খুঁজে বার করতে পারেনি। বা যিনি এই অপরাধীগুলোকে এনগেজ করেছে খুন করার জন্য, তাকে বাংলায় মানে কার সঙ্গে হচ্ছে চন্দ্রনাথ রথের মূল শত্রুতা ছিল, যে চন্দ্রনাথ রথকে তিনি খুন করবেন, যিনি যার মোটিভ ছিল যে আমি খুন করব, তিনি তো নিজে খুন করবেন না, তিনি কাউকে বরাত দেবেন। বরাত দেওয়ার পর যে বরাতটা পাবে, সে আবার 5-7টা লোককে লাগাবে। এই সিস্টেম সুপারি কিনিং এ যা হয়। তো সেইগুলো মূল চক্রী, তার নাম জানা যাচ্ছে না। কে এদেরকে দিয়ে অপারেশনটা করিয়েছিল, কেউ কোন পান্ডা, তারও এখনো হদিশ পাওয়া যাচ্ছে না। 5-6জন যারা ধরা পড়ে গেছে, তাদের মধ্যে কে গুলি চালিয়েছিল সেগুলো এখনো পরিষ্কার নয়। কিন্তু 6জন অ্যারেস্ট হয়ে গেছে। এদের সব অপরাধের ব্যাকগ্রাউন্ড আছে। এরা কেউ জায়গায় কোনো জায়গায় গুলি করে অপরাধী খুনও করেছে। কিন্তু চন্দ্রনাথকে কে খুন করেছে, কে গুলি চালিয়েছিল, এইসব ব্যাপার এখনো পরিষ্কার নয়, স্বচ্ছ নয়। তো যাই হোক, এখন হচ্ছে আমরা তো এইসব নিয়ে এখন তৃণমূলের এমপি দলটা ভেঙে যাবে কিনা, আমরা সেই নিয়ে মাতামাতি করছি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আদৌ হচ্ছে বিরোধী দলনেতা থাকবেন কিনা, সেই নিয়ে এখন চর্চা শুরু হয়েছে। কারণ তৃণমূলের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুক্রবার বলেছেন যে তারা হাইকোর্টে যাবেন, কোন একজন বহিষ্কৃত সদস্যকে এইভাবে স্পিকার হচ্ছে করতে পারে না, তাকে বিরোধী দলনেতা করতে পারে না, কারণ তৃণমূল তাকে বহিষ্কার করেছে, ঋতব্রত এবং সন্দীপন সাহাকে, দুই বিধায়ককে বহিষ্কার করেছে, যে তারা স্পিকারের কাছে গিয়ে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছে যে বিরোধী দলনেতার পদ চেয়ে যে স্পিকারকে চিঠি দেওয়া হয়েছিল, সেখানে সই জাল হয়েছে বলে তারা চিঠি দিয়েছে। সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানানোর পরেই হচ্ছে তৃণমূল বহিষ্কার করে দিয়েছে। বহিষ্কৃত সদস্যকে এরকম বিরোধী দলনেতা করা যায় কিনা, তাই নিয়ে তারা
হাইকোর্টে যাবে। এবং ঘটনা হচ্ছে যে লেজিসলেটিভ আইনে যেগুলো আছে যে কোনো পার্টির সিম্বলে জিতে আসার পরে যদি সেই পার্টি তাকে বহিষ্কার করে বা সাসপেন্ড করে, তাকে স্পিকার কোনো পদ দিতে পারে না নর্মালি। তিনি নির্দল সদস্য হিসেবে থেকে যেতে পারেন, বহিষ্কার হয়ে গেলে তিনি নির্দল সদস্য থেকে যেতে পারেন। তো এখন যে নানান রকম আইনি কচকচানি চলছে, কিন্তু চন্দ্রনাথকে খুনটা কে করেছিল, কার হচ্ছে ইন্টারেস্ট ছিল যে চন্দ্রনাথকে খুন করবে, চন্দ্রনাথ খুন হবেন কেন, আসলে বিষয়টা যে একজন বিরোধী দলের নেতার প্রাপ্ত সহায়ক, তারপর হবু মুখ্যমন্ত্রী, বা তখন নির্বাচন জিতে গিয়েছে বিজেপি, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে পারে এরকম একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, সেই রকম একটা ব্যক্তির আত্মসহায়ককে কেন খুন করা হবে, এটা বা কে কার মাথায় আসবে, কেন, কিসের শত্রুতা, এগুলো এখন মানুষ জানতে চায়। কিন্তু এক মাসে তো সিবিআই মোটামুটি হিমঘরে নিয়ে গেছে, ওই খুচখুচ করে একটা দুটো করে অপরাধী অ্যারেস্ট হচ্ছে, বলছে এদের বিরাট অপরাধের ব্যাকগ্রাউন্ড আছে এবং এরা সব অপারেশনে এসেছিল। তা যারা অপারেশনে এসেছিল তারা বলতে, তাদেরকে দিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করে জানতে পারছে না। এখন তো এমন সমস্ত তদন্ত প্রক্রিয়া হয়ে গেছে, মানে এত উন্নত মানের তদন্ত প্রক্রিয়া হয়ে গেছে যে তারা তাদেরকে যে বরাত দিয়েছে বা যাই হয়ে যাক না কেন, সেগুলো বার করা খুব একটা মানে সহজ ব্যাপার না। মোবাইল ডিভাইস বা সিসিটিভি ফুটেজ যে সমস্ত জায়গায় গেছে, উন্নত হচ্ছে মানে সমস্ত তদন্ত হচ্ছে, অনায়াসে বার করা যায়। এখনো সেগুলো আমরা জানতে পারিনি, কবে জানতে পারবো জানি না। আমি 18ই মেতে একটা ভিডিও করেছিলাম যে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, এত ধৈর্য না রাখলে চলবে না, এত সহজে আপনারা জানতে পারবেন না। তো জানি না এখন হচ্ছে আমরা কবে জানতে পারবো, নাকি আমরা এই যে টাটকা গরম যে ইস্যু, তৃণমূল ভাঙছে, অন্নপূর্ণা ভান্ডার, ডিএ, এইসব নিয়ে হচ্ছে মহিলাদের ফ্রিতে বাস যাত্রা, এসব নিয়ে আমরা মেতে থাকবো। দেখা যাক সিবিআই কবে সেই রহস্যের উন্মোচন করতে পারে, আমরা অপেক্ষায় আছি। তবে এখনো বলছি যে আপনাদের অপেক্ষায় কিন্তু থাকতে হবে। সিবিআই যে ডিআইজি পঙ্কজ কুমার সিং, যেই এই তদন্তের দায়িত্ব পেয়েছেন, তিনি 2000 ব্যাচের অফিসার, আইপিএস অফিসার, সিবিআইতে ছিলেন ল্যাটারাল শিফটে। তো এর আগে পিএম ইউথ অ্যাফেয়ার্স মানে প্রধানমন্ত্রী দপ্তরের সঙ্গে লিঙ্ক ছিলেন কিছুদিন। তো এখন যা সেরকম বাছাই করা একজন ডিআইজি কে এই দায়িত্ব দিয়েছে, যার নেতৃত্বে 7 জনের একটা টিম কাজ করছে। তো সেই প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে টাচে থাকা আইপিএস অফিসার, জানি না আমি মানে কতদিনে বিষয়গুলো জানা যাবে, আদৌ আপনারা জানতে পারবেন কিনা সে নিয়ে অনেক প্রশ্নচিহ্ন আছে। দেখা যাক, আমরা অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।